বাজার অর্থনীতিতে আপনি জোর করে কিন্তু দাম ঠিক রাখতে পারবেন না। আমেরিকার সঙ্গে আমাদের যে রেসিপ্রোকাল ট্যারিফ এগ্রিমেন্টটি হয়েছে সেখানে একটি শর্ত আছে যেটা আমেরিকা নির্ধারণ করে দেবে যে আমরা কতটুকু পণ্যের উপরে সেটা পাবো। এফডিএ যদি কোনো সার্টিফিকেট দেয় সেটা গ্রহণ করতে হবে, এবং শুধু তাই না, বলা হয়েছে এটা হার্ড কপিও চাওয়া যাবে না। হালাল সার্টিফিকেটও আমেরিকান হালাল অথরিটি দিবে, বাংলাদেশের হালাল সার্টিফিকেট না। কিন্তু এটা সম্পূর্ণ এক পেশে এগ্রিমেন্ট, এটা বোঝা যাচ্ছে। আমাদের ডিজিটাল যত ডেটা এটাতে তারা সম্পূর্ণ অ্যাক্সেস চেয়েছে। আপনার র ম্যাটেরিয়ালস নিয়ে তারা পণ্য তৈরি করে ইলেকট্রনিক উপায়ে আপনার বা অন্য দেশে রপ্তানি করবে, কিন্তু আপনি সেখান থেকে কোনো রাজস্ব আয় করতে পারবেন না। ব্যবসা যদি সহজীকরণ না করেন, দেশের মানুষই তো ভালো করে ইনভেস্ট করতে পারবে না। আপনি বিদেশি বিনিয়োগ আনবেন, আগে দেশের মানুষের জন্য তো করার দরকার। দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে ৭১ সাপ্তাহিক আয়োজন বিজনেস উইকেন্ডে। ইকবাল হাসান আছি আপনাদের সাথে। আমরা সমসাময়িক বাজার ব্যবস্থাপনা, মার্কিন যুক্তরাষ্ট্র চুক্তি সহ অর্থনীতির বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আপনারা জানেন যে চড়া মূল্যস্ফীতি বাংলাদেশে ৪ বছরের বেশি সময় ধরে বর্তমান সরকার বা এর আগের সরকারও নিয়ন্ত্রণে নানামুখী চেষ্টা করেছে, কিন্তু এখনও পর্যন্ত সাধারণ মানুষের যে সহনীয় মাত্রায় বাজার ব্যবস্থা সেটা এখনও পর্যন্ত আসেনি। এর বাইরে আপনারা জানেন যে জ্বালানি তেলের একটা অস্থিরতা, মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের চুক্তি নিয়েও বেশ কিছু আলোচিত বিষয় রয়েছে। সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব। সাবেক সিনিয়র সচিব, বাণিজ্য মন্ত্রণালয় তপনকান্তি ঘোষ আমাদের আজকের অতিথি। স্যার, স্বাগত জানাচ্ছি, অনেক ধন্যবাদ জানাচ্ছি। বাজার ব্যবস্থাপনাটাকে আমি একাধিকবার বললাম এই কারণে যে দীর্ঘদিন আপনি বাণিজ্য মন্ত্রণালয়ে সামলেছেন সচিব হিসেবে, সিনিয়র সচিব হিসেবে। আসলে বাংলাদেশের বাজার ব্যবস্থাপনার ত্রুটি বা বিচ্যুতিটা কোথায়? ধন্যবাদ আপনাকে। আসলে বাজার ব্যবস্থাপনা তো আমরা জানি যে বাজার অর্থনীতিতে যোগান এবং আপনার চাহিদার বিষয়টা গুরুত্বপূর্ণ, এবং সেখানে আমাদের যোগানের দিকে হচ্ছে যে উৎপাদন, দেশীয় উৎপাদন এবং আমদানি, আর আপনার চাহিদার দিকে তো সবারই চাহিদা, ইনকাম বাড়লে চাহিদা বাড়ে, এরকম বিষয়টা। তো এখন আমাদের হচ্ছে যে অনেকগুলো প্রোডাক্ট, বিশেষ করে আমি নিত্য প্রয়োজনীয় দ্রব্যের কথা বলবো, খাদ্যদ্রব্য বিশেষ করে, সেখানে আমাদের কিন্তু আমদানি নির্ভরতা আছে অনেক পণ্যে। তো আমদানি নির্ভরতা থাকলে যখন পৃথিবীতে কোথাও যুদ্ধ হয় বা কোনো তেলের দাম বাড়ে, অন্য কোনো শক হয়, তখন কিন্তু আমাদের এটা বেড়ে যায়। আর একটা হচ্ছে আমাদের টাকা যদি অবমূল্যায়ন হয় তখন কিন্তু দাম বেড়ে যায়, এটা একটা দিক। আর দেশীয় যে পণ্যগুলো, মূলত কৃষি পণ্য, চাল ডাল থেকে শুরু করে অন্য অন্য শাকসবজি, সেই পণ্যগুলো কোনোটা আমাদের কিন্তু উৎপাদনে বেশ ঘাটতি আছে, আমাদের আমদানি করতে হয়। যেমন গম প্রায় সম্পূর্ণটাই আমদানি করতে হয়। আমাদের জানেন যে ভোজ্য তেল যেটা, তার অলমোস্ট 98% আমদানি করতে হয়। চিনির বেলায় কিন্তু 98% আমদানি করতে হয়, এবং এটা অনেক পরিমাণ, প্রায় 24 লক্ষ মেট্রিক টন চিনি আমদানি করতে হয়। তেলেরও প্রায় 24 লক্ষ মেট্রিক টন। এই যে বিপুল আমদানি, তো তার জন্য কিন্তু আপনার বহির্বিশ্বের উপরে যখন আপনি নির্ভরশীল হবেন তখন কিন্তু এটা সাপ্লাই ঠিক রাখা অনেক সময় কঠিন হয়, এবং বাইরে যদি দাম বাড়ে তাহলে দাম বাড়ে, আমাদের যদি টাকা অবমূল্যায়ন হয় তখন আবার আমাদের টাকা অঙ্কে দাম বাড়ে। তো এইসব সব কারণে আপনার এটা খুব একটা, আমি বলবো যে বাজারে সবসময় একটা আপস অ্যান্ড ডাউনস থাকে। আমাদের নজরদারির ঘাটতি আছে কিনা বাজারে, আপনি মনে করেন কিনা সেটা? নজরদারি হচ্ছে, নজরদারি ঘাটতি অতটা ঠিক বলা যাবে না আসলে। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে যে বাজার অর্থনীতিতে আপনি জোর করে কিন্তু দাম ঠিক রাখতে পারবেন না, এটা আপনাকে পলিসি দিয়েই ঠিক রাখতে হবে, এবং আপনার কম্পিটিশন পলিসি দিয়ে ঠিক রাখতে হবে। সেটা কিভাবে? যেমন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, আপনারা জানেন যে তারা কিন্তু যথেষ্ট সোচ্চার থাকে, কাজ করছে, এবং এটা অনেকটা কাজ হয়, কিন্তু হয়তো সার্বিকভাবে প্রত্যেক দোকানে গিয়ে এটা করা সম্ভব হয় না। তাহলে আমাদের যে বড় বড় উৎপাদনকারী, তাদের ক্ষেত্রে কম্পিটিশন পলিসি ব্যাহত হচ্ছে কিনা এইটা দেখতে পারে আমাদের কম্পিটিশন কমিশন আছে। তো কম্পিটিশন কমিশনকে সেরকম কাজ করার হয়তো স্বাধীনতা দিতে হবে, বা তাদের যে জনবল সেদেরকে আবার প্রশিক্ষণ দরকার। কারণ বাজারটা কি নন কম্পিটিটিভ কিনা, মানে প্রতিযোগিতার ঘাটতি আছে কিনা, বা কিভাবে এখানে কার্টেল হয়, কলুশন হয়, যোগ সাজস করে বাজারকে মূল্য বাড়ানো যায়, এই জিনিসগুলো বুঝতে পারা, তথ্যপত্র বিশ্লেষণ করে এটা প্রমাণ করে তাদেরকে আইনের আওতায় আনা, সেটার মতো সক্ষম জনবলের কিন্তু ঘাটতি আছে। স্যার, আমি মার্কিন যুক্তরাষ্ট্রের চুক্তির কথা বলছিলাম। আমাদের এখানে সম্ভবত যেই ট্যারিফ ব্যারিয়ারগুলো আছে তার চেয়ে বেশি আলোচনায় নন ট্যারিফ ব্যারিয়ার। তাদের দিক থেকে বহুবার উচ্চারিত একটা শব্দ হচ্ছে যে আইপি, যেটা ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস, সেটা বাস্তবায়নের জন্য তারা অনেক বেশি সোচ্চার। আমাদের দেশে এই ধারণাটা আছে, কিন্তু এখনও পর্যন্ত একটা বড় অংশই আসলে এটার গুরুত্বটা বুঝে না। আপনার দৃষ্টিতে আসলে এই চুক্তি বাংলাদেশের জন্য কতটা চ্যালেঞ্জিং? আমেরিকার সঙ্গে আমাদের যে রেসিপ্রোকাল ট্যারিফ এগ্রিমেন্টটি হয়েছে, এটি দু একটি ভালো দিক আছে আমি বলবো। সেটি হচ্ছে যে যদি আমেরিকান তুলা আমদানি করে সেই তুলা প্রসেস করে আমরা রপ্তানি করি,
আমেরিকাতে, তাহলে পরে শূন্য ডিউটির কথা বলা আছে। এটি একটি ভালো উদ্যোগ, তবে সেখানে একটি শর্ত আছে যেটা আমেরিকা নির্ধারণ করে দেবে যে আমরা কতটুকু পণ্যের উপরে সেটা পাবো, এবং সেটা এখনও হয়নি। আরেকটি হচ্ছে যে আমরা জানি যে আমাদের 20% শুল্ক ছিল বাড়তি, ওটা কমিয়ে এখন 19% করা হয়েছে এই চুক্তির ফলে। তো সেখানেও 1% মার্জিন আছে। বাট আমাদের মূল যে সমস্যার জায়গাগুলো সেটা হচ্ছে যে আমাদের নন ট্যারিফ যে মেজার্সগুলো আমরা নিতে পারি, ধরেন স্ট্যান্ডার্ডের ক্ষেত্রে বা আমাদের যে রেগুলেটরি অথরিটি, যেমন বাইরে থেকে একটা পণ্য আসলে বিএসটিআই পরীক্ষা করে দেখে যেটা খাদ্যের উপযোগী কিনা, ব্যবহার উপযোগী কিনা, অথবা অন্য জায়গায় আমাদের অ্যাটমিক এনার্জি কমিশন আছে, যে ধরনের পণ্য তার উপর নির্ভর করে। তো এই চুক্তিতে সেইগুলো সম্পূর্ণ ছাড় দেওয়া হয়েছে। এখানে বলা হয়েছে যে আমেরিকান যে স্ট্যান্ডার্ড তাদের, যেমন ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন এফডিএ, তো ওষুধের ক্ষেত্রে, খাদ্যের ক্ষেত্রে এফডিএ যদি কোনো সার্টিফিকেট দেয় সেটা গ্রহণ করতে হবে। এবং শুধু তাই না, বলা হয়েছে এটা হার্ড কপিও চাওয়া যাবে না, ইলেকট্রনিক্স কপি যেটা ওইটাই অ্যাকসেপ্ট করতে হবে। তো এরকম আরও অনেক ক্ষেত্রে আছে, ডিমের ক্ষেত্রে, মাংসের ক্ষেত্রে, এগ্রিকালচার প্রোডাক্ট ক্ষেত্রে এসপিএস যে সার্টিফিকেট দেয়, হ্যাঁ, স্যানিটারি অ্যান্ড ফাইটোস্যানিটারি সার্টিফিকেট, সেটাও তাদেরটাই গ্রহণ করতে হবে। এমনকি বলা আছে হালাল সার্টিফিকেট, সেই হালাল সার্টিফিকেটও আমেরিকান হালাল অথরিটি দিবে, বাংলাদেশের হালাল সার্টিফিকেট না। তো সুতরাং এই ক্ষেত্রে এই যে ছাড়টা দেওয়া হয়েছে, যদি আমাদের পণ্য আমেরিকায় রপ্তানির ক্ষেত্রে আমরা এই ধরনের ছাড় পেতাম, তাহলে আমি বলতে পারতাম যে এটা একটা ব্যালেন্সড এগ্রিমেন্ট, কিন্তু এটা সম্পূর্ণ এক পেশে এগ্রিমেন্ট, এটা বোঝা যাচ্ছে। আরও কয়েকটি ক্ষেত্র আছে আমি বলবো সেখানে খুবই বাংলাদেশের বিরুদ্ধে যাবে এই চুক্তিটি। সেটি হচ্ছে যেমন আমাদের ডিজিটাল যত ডেটা, এটাতে তারা সম্পূর্ণ অ্যাক্সেস চেয়েছে, যে ট্রান্সফার করতে পারবে তারা, নিয়ে এটাকে তারা কিন্তু পণ্য বানিয়ে রপ্তানি করবে। কিন্তু সেই পণ্য যখন আমাদের কাছে রপ্তানি করবে ইলেকট্রনিক মাধ্যমে, ইলেকট্রনিক ট্রান্সমিশন বলে, ধরেন আমরা এই যে নেটফ্লিক্সে ছবি দেখি বা যে কোনো সফটওয়্যার ডাউনলোড করি, এইগুলোর উপরে কিন্তু আবার ট্যাক্স ইম্পোজ করা যাবে না। সেটা তারা করেছে যে না, বাংলাদেশ এটার উপরে ট্যাক্স ইম্পোজ করবে না। তো আপনার র মেটেরিয়ালস, এখন তো ডেটা হচ্ছে র মেটেরিয়ালস, আপনার র মেটেরিয়ালস নিয়ে তারা পণ্য তৈরি করে ইলেকট্রনিক উপায়ে আপনার বা অন্য দেশে রপ্তানি করবে, কিন্তু আপনি সেখান থেকে কোনো রাজস্ব আয় করতে পারবেন না, কোনো ট্যাক্স ভ্যাট নিতে পারবেন না, এরকম একটা বিষয়। আরেকটি আছে, যেমন বলা হয়েছে যে নন মার্কেট ইকোনমি যারা, তাদের সঙ্গে আমরা বাণিজ্য চুক্তিও করতে পারবো না। নন মার্কেট ইকোনমি বলতে সাধারণত চায়নাকে বোঝানো হয় বা এরকম আরও কিছু দেশ, এবং তাদের সঙ্গে কোনো ডিজিটাল সফটওয়্যার সংক্রান্ত বা ইনোভেশন সংক্রান্ত কোনো চুক্তি আমরা করতে পারবো না। তো এইখানে আমি মনে করি যে আমাদের হাতটাকে অনেক বেঁধে দেওয়া হয়েছে, কারণ এই ক্ষেত্রে চায়না হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় কিন্তু পার্টনার, ইম্পোর্ট পার্টনার। আমরা এখান থেকে প্রায় $20 বিলিয়ন আমাদের মেইনলি কাঁচামাল যন্ত্রপাতি আসে, এবং যেটা দিয়ে কিন্তু আমরা রপ্তানি, এত সাফল্য রপ্তানিতে আমাদের। তো সেখানে আমাদের সক্ষমতাটাকে কিন্তু অনেকটা কম্প্রোমাইজ করা হয়েছে আমি বলবো। মার্কিন যুক্তরাষ্ট্রের আরও দুটি গুরুত্বপূর্ণ পয়েন্টে আলোচনা হচ্ছে, তাদের কাছ থেকে বিপুল পরিমাণ কৃষি পণ্য আমাদেরকে আমদানি করতে হবে। একই সাথে এলএনজির ক্ষেত্রেও একটা সিলিং বেঁধে দেওয়া হয়েছে। আমরা জানি যে জ্বালানির পেছনে আমাদের বাড়তি একটা ব্যয় অলরেডি চলে যাচ্ছে, সেই সিলিংটা যদি বেঁধে দেওয়া হয় সেটা কি আমাদেরকে চাপ বাড়াবে কিনা অর্থনীতির উপরে? না, এলএনজি আমদানি যেটা হচ্ছে আমি মনে করি এটা দরকার, এবং এলএনজি এবং স্পট মার্কেট থেকে যখন তেল আমদানি করা হয়, এটা একটা সিস্টেম আছে, এবং এখানে কিন্তু কোটেশন আহ্বান করা হয়, তারপরে যেটা প্রাইসে যেটা সুইটেবল হয় সেটা আমদানি করা হয়। তো সেটা ওইভাবে যদি কম্পিটিটিভ প্রাইসে আমদানি করা হয়, এটাতে কোনো সমস্যা নাই। চুক্তির আগে থেকেই কিন্তু আমদানি হচ্ছিল, অ্যাক্সিলারেট এনার্জি কাজ করে, এবং এটাতে কোনো সমস্যা আমি দেখি না। কৃষি পণ্যের ক্ষেত্রে বলা হয়েছে যে $3.5 বিলিয়ন আমদানি করতে হবে, তুলা, সয়াবিন এবং অন্য এগ্রিকালচার প্রোডাক্ট। এটাও আমাদের দরকার আছে। আমার কথা হচ্ছে যে যদি কম্পিটিটিভ প্রাইসে আসে অসুবিধা নাই। আমেরিকা থেকে যেসব পণ্য আসবে এগুলো মূলত কিন্তু আবার ব্রাজিল এবং অন্য দেশ থেকেও আমরা সয়াবিন বিশেষ করে আনা হয়, আর্জেন্টিনা, ব্রাজিল থেকে। তো আন্তর্জাতিক প্রতিযোগিতামূলক দরে যদি আনা হয় তাহলে এটাতে কোনো সমস্যা দেখি না, কোয়ালিটি ঠিক থাকলে। রাইট স্যার, এলডিসি উত্তরণ নিয়ে অলরেডি বর্তমান সরকারের অবস্থান আমরা জানি। তারা 3 বছর সময় পিছিয়ে দেওয়ার একটা প্রস্তুতি বা আবেদন করেছে, যেটা পর্যালোচনার মধ্যে আছে। কিন্তু আপনি যখন সচিব ছিলেন 2026-এর নভেম্বরের মধ্যেই উত্তরণের কিছু প্রক্রিয়া কার্যক্রম আপনি নিজ হাতে করেছেন। এর মধ্যে 2-1টা দেশের সাথে চুক্তির আলোচনাও আমরা শুনছিলাম। পিছিয়ে দেওয়াটা কি ভালো হচ্ছে, নাকি উত্তরণ হয়ে যেতে পারলেই ভালো হতো, কি মনে করেন? আসলে 2021 সালে কিন্তু জাতিসংঘ এটা ঘোষণা দেয় যে বাংলাদেশ, নেপাল এবং লাওপিডিয়ার 3টি দেশ 24শে নভেম্বর 26 সাল থেকে একদম পরিপূর্ণভাবে উন্নয়নশীল দেশ হয়ে যাবে, উত্তরণ করবে এলডিসি থেকে। কিন্তু দেখবেন যে 22 সাল থেকেই কিন্তু আমাদের অর্থনীতি অনেকটা সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে। প্রথমত রাশিয়া ইউক্রেন যুদ্ধ, এমনকি তার আগেও কোভিডের কারণে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে।
তার পরবর্তী রাজনৈতিক পট পরিবর্তন এবং এখন আবার ইরান আমেরিকান যুদ্ধ। তো এর ফলে এনার্জি প্রাইস অনেক বেড়ে গেছে এবং অন্য ক্ষেত্রেও আমাদের কিছুটা স্ট্রেস আমরা আছে। আর আরেকটি বিষয় হচ্ছে যে আমাদের যে প্রস্তুতিটা হওয়ার কথা ছিল, অর্থনীতি অনেক চাপে থাকাতেও কিন্তু অনেক ক্ষেত্রে প্রস্তুতিটা নেওয়া যায়নি। কারণ কিছু প্রস্তুতি আছে যেখানে আপনাকে রাজস্ব ছাড় দিতে হবে বা অনেক জায়গায় সংস্কার আনতে হবে, যেটা হয়তো অন্যদিকে যদি সবাই অর্থনীতি ব্যস্ত থাকেন বা অর্থনীতির চাপে থাকে তখন সেই সংস্কারগুলো করাটা কঠিন হয়ে যায়। তো আমার মনে হয় যে প্রস্তুতির ঘাটতি আছে, এটা স্বীকার করা ভালো। এবং সেই হিসাবে 3 বছর আমরা যে চেয়েছি সেটা ঠিকই আছে আমি বলবো, নেপালও চেয়েছে। কিন্তু এই সময়ে যদি আমরা যে সংস্কারগুলো করতে হবে আমাদের যে ট্রানজিশনের জন্য যে প্রস্তুতিগুলো, সেটা কিন্তু খুব সিরিয়াসলি নিতে হবে। স্যার, বাট ঝামেলা হচ্ছে যে আমাদের যে বড় বড় মার্কেটগুলা, ইউরোপিয়ান মার্কেট এবং আমেরিকান মার্কেট, তাদের বাজারে আমরা আসলে কিভাবে প্রবেশ করবো? কারণ আমাদের যারা প্রতিযোগী তারা কিন্তু মোটামুটি একটা শক্ত অবস্থানে আছে এবং 29 সালের পরে তারা একটা ভালো অবস্থানে থেকেই সেসব বাজারে পণ্য বিক্রি করতে পারবে। সেই বাজারগুলোতে আমরা অ্যাক্সেস পাওয়ার ক্ষেত্রে প্রস্তুতিগুলো নিতে দেরি করছি কেন? না, একটা হচ্ছে বাজারে শুল্কমুক্ত সুবিধা অর্জন করা, যেটা ইউরোপিয়ান ইউনিয়নের যে 27টি দেশ সেখানে কিন্তু আমাদের এটা আছে এবং এটা আরো 3 বছর পরবর্তীতে আরো 3 বছর থাকবে, 29 সাল পর্যন্ত থাকবে। তারপরে হয়তো থাকবে কি থাকবে না নির্ভর করবে আমাদের চুক্তির উপরে অথবা তাদের পলিসি যদি কোনো পরিবর্তন আনে। আমেরিকা যুক্তরাষ্ট্র কিন্তু কখনোই এই শুল্কমুক্ত সুবিধা দেয় না, আমাদের কখনো আগে দেয়নি এবং এখনো দিবে না। তো তাহলে তাদের সঙ্গে হয়তো এই ধরনের বাইলেটারাল চুক্তি করতে হবে। জাপানের সঙ্গে আমাদের চুক্তি হয়ে গেছে। এখন আমাদের বড় বড় যে রপ্তানি যেসব দেশে হয়ে থাকে তার মধ্যে এখন হয়তো ইন্ডিয়া, চায়না, এই দেশগুলো এখনও বাকি আছে, সাউথ কোরিয়া বাকি আছে, বাট আলোচনা হচ্ছে। অস্ট্রেলিয়া, কানাডা, এবার কিন্তু আমাদের আরও 3 বছর সুবিধা দিবে ইউরোপিয়ান ইউনিয়নের মতো। ইংল্যান্ডও আমাদের, ইউকে আমাদের কিন্তু আরও 3 বছর দিবে। সুতরাং মার্কেট অনেকটাই কিন্তু আমাদের বলবো যে এখন অনুকূলে হয়তো চলে আসছে। এখন যদি আমরা ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে চুক্তি করতে পারি আগামী 3 বছরের মধ্যে, তাহলে শুল্কমুক্ত সুবিধাটা অর্জন হলো। কিন্তু এখন তো আপনার পণ্য লাগবে। এখন তো আমি শুধু মেইনলি গার্মেন্টস কিন্তু রপ্তানি করি $40 বিলিয়ন বেশি, আর বাকি যেগুলা রপ্তানি হয় তার মধ্যে আরও 3-4টা আমাদের মাত্র 1 বিলিয়ন। তাহলে আপনি বুঝতে পারেন যে কতটা আমার মানে রপ্তানির যে ভিত্তি সেটা কত দুর্বল, যে একটা 40-45 বিলিয়ন আর বাকি কিন্তু যেমন এরপরেই হচ্ছে যে চামড়া এবং চামড়াজাত পণ্য 1.3 বিলিয়ন এরকম। তারপরে কৃষিজাত পণ্য এটা 1 বিলিয়ন মতো কম বেশি হয়। পাটজাতও তাই 1 বিলিয়নের একটু বেশি হয়, কখনো কম হয়। এই তো আমাদের মনে হয়। আর ছোটোখাটো আছে ওষুধ বা অন্যান্য কয়েকশো মিলিয়ন। তো সুতরাং আমাদের কিন্তু পণ্য তৈরি করা দরকার। এখন দেশে বিভিন্ন সেক্টরে কিন্তু মানসম্পন্ন পণ্য হচ্ছে, কিন্তু সেইটাকে এখন বিশ্ববাজারে নিয়ে যাওয়া, তার জন্যে আমাদের যা যা করণীয় সেটা করতে হবে এবং বিদেশি বিনিয়োগও আনতে হবে। আমি বলবো যে আমাদের ব্যবসাকে কিন্তু আরও সহজীকরণ করার দরকার। এই ক্ষেত্রে আমাদের কিন্তু একটা মানে র্যাডিক্যাল পরিবর্তন আনার দরকার আমাদের চিন্তাভাবনা এবং আমাদের যে সমস্ত রেগুলেটরি অথরিটি আছে এর মধ্যে কতভাবে সহজ করা যায়, ধাপ কমানো যায় এবং কিছু ক্ষেত্রে হয়তো বাদই দেওয়া যায় কিনা কিছু। কারণ ব্যবসা যদি সহজীকরণ না করেন, দেশের মানুষই তো ভালো করে ইনভেস্ট করতে পারবে না। আপনি বিদেশি বিনিয়োগ আনবেন, আগে দেশের মানুষের জন্য তো করার দরকার। রাইট স্যার, আমরা শেষ দিকে চলে আসছি। আমরা গেল 8 মাস ধরে টানা দেখছি যে রপ্তানি আয়ের বেশ বড় ধরনের পতনই ঘটছে এবং কিছু কিছু কলকারখানায় আমরা শুনছি যে কর্মী ছাঁটাই, যেহেতু তাদের অর্ডারটা কম। আমাদের রপ্তানি খাতটা এতটা দুরবস্থায় পড়ার কোনো কারণ ছিল কিনা, আপনি কি মনে করেন? না, এইটা তো আমরা দেখতে পাচ্ছি যে অনেক দিন ধরে তো এই খাতটা চাপে আছে। তারপরে আপনার যখন এই যে গত বছরের 2 এপ্রিল আমেরিকা যখন সারা বিশ্বেই তো এটা ইম্প্যাক্ট হয়েছে, রেসিপ্রোকাল ট্যারিফ যখন তারা ইম্পোজ করলো, তারপরে আমাদের গ্যাস এনার্জির একটা সমস্যা মাঝে মাঝে থাকে। তো সেই সব কিছু মিলে কিন্তু অনেক দিন ধরে কিন্তু চাপে যাচ্ছে। তারপরে রাজনৈতিক পরিস্থিতিটাও একটা হয়তো যে গত প্রায় 18 মাস যে আমরা অবস্থা, এই সময় তো স্বাভাবিক বিনিয়োগকারীরা কিন্তু ওয়েট অ্যান্ড সি এই পন্থাটা নেয়। সুতরাং আমি মনে করি এখন যেহেতু নির্বাচিত সরকার এসছে, এখন হয়তো বিনিয়োগকারীরা আবার আস্থা ফিরে পাবেন এবং বিনিয়োগ করবেন। তো তার জন্য যেটা বলছিলাম যে পলিসিগুলো আরও কীভাবে সহজীকরণ করা যায় এবং আরেকটি হচ্ছে যে বাজারে সব ক্ষেত্রে প্রতিযোগিতা বাড়ানোর দরকার। আমাদের দেখা যায় যে বড় ব্যবসায়ী যারা, তারা কিন্তু সুবিধাটা যে কোনোভাবে পেয়ে যান, কিন্তু ছোটদের জন্য কিন্তু সমস্যা হয়, কঠিন হয়ে যায়। তো এটা সব ক্ষেত্রে বিভিন্ন বিজনেস অ্যাসোসিয়েশন, সরকার থেকেও যে ছোটোখাটো যারা বা মধ্য মানে যারা ব্যবসা করছেন তাদের সুযোগ সুবিধাটা বাড়ানোর দরকার, তাদের জন্য প্রোঅ্যাক্টিভ পলিসি নেওয়ার দরকার। তাহলে আপনার সব ক্ষেত্রে বিনিয়োগ যদি বাড়তে থাকে তখন কর্মসংস্থান হবে। আর রপ্তানির ক্ষেত্রে কিন্তু আরও কিছু বাধা আছে, সেগুলো আমরা বলছিলাম যে
ট্যারিফের ক্ষেত্রে একটা র্যাশনালাইজেশন দরকার। ধরেন গার্মেন্টসের যে সুযোগগুলো আমরা দিয়েছি, একদম বিনা শুল্কে সে তার র মেটেরিয়ালসগুলো আনতে পারে। তারপর এখানে সে বন্ডেড ওয়্যারহাউস পাচ্ছে। তারপরে তাকে বাংলাদেশ ব্যাংকে একটা ফান্ড আছে, ইডিএফ ফান্ড, যেটা অনেক স্বল্প সুদে, কিন্তু এখন একটু সুদটা বেড়েছে। আগে অনেক কম সুদে কিন্তু তারা ফরেন এক্সচেঞ্জ নিতে পারতো, এক্সপোর্ট ডেভেলপমেন্ট ফান্ড। তো এইটা অন্যদের জন্য কিন্তু উন্মুক্ত করা দরকার। সবচেয়ে বড় আমি বলবো যে গত 30 বছরে আমরা এটা সমাধান করতে পারি নাই। সেটা হচ্ছে যারা পার্শিয়াল এক্সপোর্ট করে, ধরেন দেশের মধ্যে সে পণ্য বিপণন করে, কিছু রপ্তানি করে, তাদের জন্য এই গার্মেন্টসের মতো এই সুযোগটা আপনাকে করে দিতে হবে যে তারা যেন বিনা শুল্কে, আইদার তাদেরকে শুল্ক একদম জিরো করে দিতে হবে বা অনেক কমিয়ে দিতে হবে। যদি দেশে ওই পণ্য উৎপাদিত না হয় র মেটেরিয়ালস, আপনি এটা করতে পারেন, কিন্তু রাজস্ব ঘাটতি হবে, সেটা আপনাকে ব্যবস্থা করতে হবে। আর যদি সেটা না পারা যায় তাহলে বন্ডের আওতায় নিয়ে আসতে হবে গার্মেন্টসের মতো। তাহলে তারা হচ্ছে যে বৈশ্বিক যে প্রতিযোগিতামূলক মূল্যে যদি সে র মেটেরিয়ালস পায়, তাহলে কিন্তু সে কম্পিট করতে পারবে। স্যার, এই খাতের প্রণোদনা, নগদ প্রণোদনা অব্যাহত রাখার পক্ষে কিনা আপনি? রপ্তানি খাতে নগদ প্রণোদনা এখন দেওয়া হচ্ছে, কিছুটা কমিয়ে দেওয়া হয়েছে। এটা আমাদের কিছুটা চাপ ছিল যে আমাদের 26 সালে যদি এলডিসি গ্র্যাজুয়েশন হয়ে যায় তো এটা গ্র্যাজুয়ালি কমিয়ে দেয়া। তো এখন যেহেতু আমরা 3 বছর আশা করছি যে বাড়বে, তো আমার মনে হয় যে এখন যে অবস্থা এটা চালু রাখাটাই উচিত। এটা অনেক দেশই কিন্তু বিভিন্ন পণ্যে সাবসিডি দিয়ে থাকে, তো এটা বিভিন্নভাবে দিয়ে থাকে। এখন আমরা যদি সরাসরি আমরা যেটা দিই যে ক্যাশ ইনসেন্টিভ ডাইরেক্টলি অন দ্য এক্সপোর্ট, এইটা হয়তো আপনার ধরনটা পরিবর্তন করতে হবে। আমরা যদি বিশেষ করে এলডিসি গ্র্যাজুয়েশন হয়ে যায় তখন আপনি একদম ক্যাশ ট্রান্সফারটা করতে পারবেন না, করলে যেটা হবে অন্য কোনো দেশ আপনাকে WTO এইটা, কিন্তু অন্য পলিসি সাপোর্ট দিয়ে বা সাপোর্টটা, আর্থিক সাপোর্টটা আপনি অন্যভাবেও দিতে পারেন, সেইভাবে দিতে হবে, বাট সাপোর্ট দিয়ে যেতে হবে। বিশেষ করে যেগুলো এখনও হয়তো সেইভাবে দাঁড়াতে পারেনি, যেটা অনেক বড় ইন্ডাস্ট্রি, সেখানে হয়তো আপনি কমিয়ে দিতে পারেন, কিন্তু যেটা নতুনভাবে রপ্তানি মার্কেটে ঢুকবে সেই সব জায়গায় তো সাপোর্ট অব্যাহত রাখতে হবে। এবং এর সঙ্গে সঙ্গে অন্য অন্য জায়গায়ও কিন্তু আপনার মনিটারি পলিসি, আপনার ইন্টারেস্ট রেট যদি এরকম হাই থাকে তাহলে কিন্তু ব্যবসা করা এবং অনেকে ডিফল্ট হয়ে যাবেন, তো সেইটা আবার ইনফ্লেশনের সঙ্গে যুক্ত। সুতরাং এখানে খুব কমপ্লেক্স কিন্তু রাষ্ট্রীয় পলিসিটা নেওয়া, বাট আশা করা যায় যে আস্তে আস্তে যদি আমরা ইন্টারেস্ট রেটটা কমাতে পারি, পলিসি রেট যদি একটু কমে, ইন্টারেস্ট রেট কমে, ইনফ্লেশন কমে, দেন কিন্তু ইনভেস্টমেন্টটা, মানে এই টাকাটা লোকে ইনভেস্ট করতে পারবে, জনগণও কিনতে পারবে। মানে আপনার ইনফ্লেশন হলে আপনার ইনকাম তো কমে যায়, তো যখন আপনি ইনফ্লেশনের প্রেশারটা কম থাকবে আপনার হাতে কিন্তু টাকার ইনকামটা থাকবে বেশি, আপনি বেশি পণ্য কিনতে পারবেন, পণ্য কিনলেই পণ্য উৎপাদন হবে। ইটস এ সাইকেল। অনেক ধন্যবাদ স্যার, আমরা আজকের আলোচনা এখানে শেষ করতেছি। ধন্যবাদ আপনাকে। দর্শকের সাথে শেষ করছি আজকের মতো ৭১ সাপ্তাহিক আয়োজন বিজনেস উইকেন্ড। ভালো থাকবেন সবাই।